কৃষ্ণনগর শহরের গর্ব মাদার্স হাট, আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় ফ্যামিলি ফুড কোর্ট, যাদের কিচেন ৬,০০০ স্কোয়ার ফিট জায়গা নিয়ে, যেখানে নানাবিধ অটোমেটেড মেশিনে তৈরি হচ্ছে নানা রকমের খাবার, এবং এই কিচেনে কাজ করছেন প্রায় ৩০০ জন মহিলা। এই সব কিছু আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি। কিন্তু গত পয়লা বৈশাখে ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন মাদার্স হাট গিয়ে আমার যেটা আরেকবার মনে হলো, সেটা হচ্ছে মাদার্স হাট ইজ নাও বিয়ন্ড ফুড, ইটস আ হোলসাম এক্সপিরিয়েন্স। এটা বাঙালির বাঙালিয়ানাকে খুঁজে পাওয়ার একটা জায়গা, কোথাও না কোথাও নিজের শেকড়ে ফিরে যাওয়ার জায়গা। খাবার তো থাকবেই, খাবার এখানে প্রাইমারি, কিন্তু এই খাবারের পেছনে এতগুলো মানুষের পরিশ্রম তাকে কুর্নিশ জানাতেই হয়। খাবারের স্বাদ কোনোদিন ভালো, কোনোদিন খুব ভালো, কোনোদিন অ্যাভারেজ, এই নিয়ে তর্ক বিতর্কও চলবে। কিন্তু মাদার্স হাট কৃষ্ণনগর শহরে যেটা করে দেখিয়েছে, তাকে স্যালিউট না করলে খুব অন্যায় হবে। আজকের ভিডিওটা অন্যরকম, আজকের ভিডিওটা কিছুটা ডকুমেন্টারি টাইপের। আশা করব দেখতে ভালো লাগবে। আজ পয়লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দের নতুন এই দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা। আজকের দিন এবং আগামী দিনগুলো সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন। আর এই মুহূর্তে আমরা চলেছি মাদার্স হাট, কৃষ্ণনগর। আর রবি দেখেছেন নতুন জামা পড়েছে? না, এটা আগেই কেনা ছিল। আগে জামা? প্রথমবার পড়লে আজকে? হ্যাঁ, তাহলে ওই তো পয়লা বৈশাখের জামা। প্রথম যে জামা সেটাই পয়লা বৈশাখের জামা। যাই হোক, মাদার্স হাটে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে জম্পেশ খাওয়া দাওয়ার ব্যাপার তো আছেই আছে, তার সাথে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডও আছে। আর আপনারা তো জানেন মাদার্স হাট কৃষ্ণনগর তথা আমাদের বাংলার গর্ব এবং সব থেকে বড় ফুড কোর্ট মাদার্স হাট। লাস্ট গিয়েছিলাম গত বছরের নভেম্বর মাসে। আজকে মাদার্স হাটের এন্টায়ার কর্মকাণ্ড পয়লা বৈশাখ উপলক্ষে যা চলছে সেই সব কিছু ফিচার করে দেখানোর দায়িত্ব পড়েছে আমার ওপর, এবং সেই দায়িত্বে সাড়া দিয়ে আমি চলেছি এই বৈশাখের প্রথম দিনে। আরও একবার আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা। ভিডিওটা নিশ্চয়ই ভালো হবে। স্টে টিউনড উইথ জিপসি বাঙালি, ভালো কন্টেন্ট আসতে চলেছে। চলুন যাওয়া যাক একসাথে মাদার্স হাট। ন্যাশনাল হাইওয়ে 12 এখন এতই চওড়া এবং ঝকঝকে, বারাসাত থেকে কৃষ্ণনগর মাদার্স হাট পৌঁছতে 1.5 ঘন্টার থেকে একটু বেশি সময় লাগে। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম NH12-এর পাশে মাদার্স হাট। ন্যাশনাল হাইওয়ে 12-এর একদম পাশেই হচ্ছে মাদার্স হাট। আর বৈশাখের প্রথম দিনে সূর্যদেব বুঝিয়ে দিচ্ছেন যে আগামী দিনে তিনি কতটা খরচ প্রবাহ ঢালতে চলেছেন। যাই হোক, আমি এখন ভাবছি উবু 10-20 করে মাদার্স হাটের নতুন সেট আপটায় যাবো নাকি মাদার্স হাটের আগের সেট আপটায় যাবো, এটা আমাকে ডিসাইড করতে হবে, কারণ এই রোদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। আর মাদার্স হাটে আসার এক্সপিরিয়েন্স সবসময় ভালো হয়, আশা করি আজকেও তাই হবে। চলুন যাওয়া যাক। পায়ে পায়ে পৌঁছে গেলাম মাদার্স হাটের নতুন বিল্ডিংয়ের সামনে। এই বিল্ডিংয়ের বাইরে বেশ কিছু স্টল থাকে, এগুলো সব সময়ই থাকে, আর এই স্টলে উৎসাহী মানুষজনের ভিড়ও থাকে। এই স্টলগুলিতে আপনারা পোড়ামাটির ক্রকারি পেয়ে যাবেন, এছাড়া কৃষ্ণনগরের বিখ্যাত ঘূর্ণি অঞ্চলের মাটির পুতুল সেটাও পেয়ে যাবেন। আর এগুলো ছাড়াও অবশ্য নানা রকমের হ্যান্ডমেড জুয়েলারি আছে। এইবারে প্রথম দেখলাম এখানে একটি আতরেরও স্টল আছে। আর একটু আগে যেমন বলছিলাম, এই স্টলগুলির সামনে কিন্তু উৎসাহী মানুষজনের ভিড় বেশ ভালোই থাকে। আপনি যতই চা খাওয়াতে চান, এই গরমে আমি চা খাবো না, সরি, একদম খাবো না, অসম্ভব ব্যাপার, অসম্ভব। আপনি বৈশাখ মাসের প্রথম দিনে এতটা গরম পড়ার কোনো মানে হয় বলুন তো? একদম ঠিক বলেছেন দাদা, বৈশাখ মাসে গরম পড়ার কোনো মানে আছে? কয়েকদিন পরে পড়ুক, পয়লা বৈশাখের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা হওয়া উচিত। খুব অন্যায়, আর একেবারে যাতা ব্যাপার। গরম পড়া উচিতই নয়। যাকে আপনাদের এই কাউন্টারে কি কি আছে এখন? আমাদের এখানে গার্মেন্টস আছে, আচ্ছা বুটিক, ওখানে আছে হ্যান্ডমেড ক্লে, আচ্ছা সমস্ত জুয়েলারি আছে, আচ্ছা। আরো আছে। মাদার্স হাটের নতুন বিল্ডিংয়ের বাইরে পুতুল নাচের ব্যবস্থা করা হয়েছিল। বাংলার লোকশিল্পকে পয়লা বৈশাখের দিনে মর্যাদা দেওয়া হয়েছে দেখে আমার বেশ ভালো লাগলো। এরপর একেবারে সোজা পৌঁছে গেলাম নতুন বিল্ডিংয়ের রিসেপশন এরিয়ায়। অনেক মানুষের ভিড়, আমি উঠে এলাম দোতলায়,
যেখানে পয়লা বৈশাখ স্পেশাল বুফের ব্যবস্থা করা হয়েছিল। অনেক মানুষ বসে সেই বুফে এনজয় করছিলেন। কিছুদিন আগে সোনাই অর্থাৎ আপনার আমার সবার প্রিয় বং ইনসেন এই বুফের একটা ডিটেল ভিডিও করেছে এবং দুর্দান্ত করেছে। আমি আর বুফের মেনুর ডিটেলে কিছুতে গেলাম না। এই বুফেটা শুধুমাত্র পয়লা বৈশাখের জন্যই অ্যাভেলেবেল ছিল। শুধুমাত্র বুফের যে খাবারগুলো দেখে আমার মনে হচ্ছিল পাত পেড়ে বসে যাই, সেই সব খাবারগুলো আপনাদের একটু দেখিয়ে দিলাম। ফুড ব্লগিংয়ের চ্যানেল তো বেশিক্ষণ খাবার না দেখিয়ে অন্য কিছু দেখালে আপনাদের অর্থাৎ দর্শকদের মনোযোগ বেশিক্ষণ থাকে না ভিডিওতে, তাই না? চলুন, অনেক ভুলভাল বকলাম। এবারে আমার সাথে পায়ে পায়ে নেমে আসুন নতুন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে। এখানেও অনেক মানুষের ভিড়। আর এই যে বিরাট বড় কাউন্টারটা দেখছেন, এটা হচ্ছে মকটেল কাউন্টার। এখানে দিদিরা আপনার অর্ডার করা মতো মকটেল বানিয়ে দেবেন। আর এই মকটেল কাউন্টারের সামনের দিকটায় আছে কনফেকশনারি এবং মিষ্টির কাউন্টার, যেখানে নানা রকমের কেক এবং মিষ্টি থাকে এবং এর মধ্যে বেশিরভাগ মিষ্টি কিন্তু মাদার্স হাটের নিজস্ব তৈরি করা। এখানে এত মানুষের ভিড় দেখে আমি ভাবলাম যে যাই পুরনো কাউন্টারের দিকে এবারে এগিয়ে যাই, অর্থাৎ পুরনো বিল্ডিংয়ের দিকে। পুরনো বিল্ডিংয়ে যাওয়ার পথে এই নতুন পটারি কাউন্টারটা নজরে এলো। আর্ট কলেজের ছেলেমেয়েরা এই পটারি কাউন্টারটি দিয়েছেন এবং এই পটারি কাউন্টারে যেটা সবথেকে ভালো লাগলো, এখানে একটি পটারি ওয়ার্কশপ চলছে। মাদার্স হাটে পয়লা বৈশাখের দিন যে সমস্ত গেস্টরা এসেছেন তারা চাইলে এই ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারে। মাদার্স হাট কৃষ্ণনগর এখন এত বড়, মানে এতটাই বড় যে পশ্চিমবঙ্গের সব থেকে বড় ফুড কোর্ট। পুরনো জায়গা, নতুন জায়গা, বাইরেটা, কিচেন এখনও যায়নি, এই সব কিছু ঘুরে দেখতে দেখতে গলাও শুকিয়ে যায়, পাও ব্যথা হয়ে যায়। অতএব এই গন্ধরাজ ঘোলের খুব প্রয়োজন আছে। গন্ধরাজ ঘোলকে গলা ভেজাবো, তারপর ছৌ নাচ দেখতে যাব। গন্ধরাজ ঘোল থেকে আপনি কি এক্সপেক্ট করেন? গন্ধরাজের সুন্দর একটা নির্যাস এবং ঘোলের একটা টক ভাব, সেই দুটোই এটাতে প্রেজেন্ট, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। এটা ফিনিশ করে ছৌ নাচ। পুরুলিয়া থেকে ছৌ নৃত্যের শিল্পীরা এসেছেন এবং সাথে করে নিয়ে এসেছেন বাংলার নিজস্ব লোকশিল্প ছৌ নৃত্য। কিছুক্ষণ দাঁড়িয়ে আমি এই শিল্পীদের ছৌ নাচ দেখলাম। বেশ ভালো লাগছিল, কিন্তু খুব গরম, এতক্ষণ রোদে বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তাই অল্প কিছুক্ষণ ছৌ নাচ দেখার পরে আমি ক্যামেরা হাতে রওনা দিলাম মাদার্স হাটের কিচেনের উদ্দেশ্যে। এই কিচেনে না আসলে অন্যায়। মাদার্স হাটের কিচেনে চলে এসেছি আমি, আর এই কিচেনটা হিউজ, 6000 স্কোয়ার ফিট, এবং এখানে একটা অসম্ভব কর্মচঞ্চলতা থাকে সব সময়, কর্মব্যস্ততা। প্রচুর দিদিরা এখানে কাজ করছেন, কিছু দাদারাও এখানে আছেন এবং অটোমেটেড মেশিনে সমস্ত কাজকর্ম হয়। আজকে পয়লা বৈশাখের দিন দুপুরবেলায় লাঞ্চের জন্য যত গেস্ট এসেছেন তাদের প্রত্যেককে ক্যাটার করার, তাদের প্রত্যেকের রান্নার দায়িত্ব এখানে দারুণ সুন্দরভাবে পারফর্ম করা হচ্ছে। এই কিচেনটা আমি যতবার এসেছি আমার মনে হয় এটা কিচেন নয়, এটা একটা মেগা ফুড ফ্যাক্টরি, #মেগা কিচেন। আমার দারুণ লাগে, ক্লক প্রিসিশনে সমস্ত কাজ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব কাজ আছে এবং তারা সেই কাজ সম্পর্কে ওয়াকিবহাল এবং একদম স্মুথলি পুরো অপারেশনটা হচ্ছে। এটা দেখতে দুর্দান্ত লাগে, মানে এন্টায়ার প্রসেসটার মধ্যে একটা সিমলেস ব্যাপার আছে। গত বছর নভেম্বর মাসে যখন আমি মাদার্স হাটের একটা এক্সক্লুসিভ ভিডিও করেছিলাম, সেই সময় আমি মাদার্স হাটের এই কিচেনকে, যাকে আমি ফুড ফ্যাক্টরি বলি, #মেগা কিচেন, সেটাকে খুব ভালোভাবে ফিচার করেছিলাম। আজ পয়লা বৈশাখের এই উৎসবের দিনে গেস্টদের অর্ডারের এত প্রেশার ছিল, আমি তাই দিদিদের সাথে বেশি ইন্টারাক্ট করে অথবা বেশি কুকিং শট নিয়ে ওনাদের ডিস্টার্ব করতে চাইনি। কিছু ফুড শট নিয়ে নিলাম আপনাদের জন্য। আশা করব এই খাবারগুলো দেখে আপনাদের ড্রুলিং হবেই হবে। কিচেনের পাশে হচ্ছে সার্ভিস অ্যালি, যেখানে অনন্যারা সব দাঁড়িয়ে আছে। অনন্যা অর্থাৎ এই সমস্ত যন্ত্রমানবীরা, রোবটেরা। বলছি দিদি, অনন্যাদেরকে তো বলতে হবে যে কোন টেবিলে যাবে, তাই তো? মানে কনফিগার করতে হবে, সেটা অ্যাপের থ্রুতে হয়, তাই তো নাকি? মানে আপনি এখন সেটাই করছেন আর আমি আপনাকে ডিস্টার্ব করছি। অনন্যা বেরোলো খাবার নিয়ে সার্ভিস অ্যালি থেকে, আমিও ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম কিচেন থেকে। লাঞ্চের ব্যস্ততা যেন আরও বেড়ে গিয়েছে, গেস্টদের প্রেশার এখন প্রচুর, আর আমার খাবারও পরিবেশন করে দেওয়া হয়েছে। অনেক খিদে পেয়েছে, পেট ভরে জমিয়ে খাবো। আমি পয়লা বৈশাখের দিনে একদম বাঙালি খাবার নিয়েছিলাম, ভেজ ননভেজ এই সব কিছু মিলিয়ে। খাবারগুলো যখন পরিবেশন করা হলো, যেটা আমি বারবার বলি, কিছু খাবার দেখে বোঝা যায় যে তার স্বাদ কেমন হবে। আপনারা স্ক্রিনের মধ্যে দিয়ে এই যে খাবারগুলো দেখছেন, জানাবেন আমি কথাটা ঠিক বললাম না ভুল।
অনেক কথা হয়েছে, এবারে আসুন ডান হাতের কাজ শুরু করা যায়। এই নতুন পুরনো দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট মিলিয়ে 800 মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এনাদের মেনুটা আপনারা এর আগেও আমি যখন এখানে ভিডিও করেছি গত নভেম্বরে বলেছিলাম, পুরোটাই টেকনোলজি হয়ে গেছে মেনুটা। এখানে পুরো ব্যাপারটাই অ্যাপ বেস, এবং মেনুটা থেকে কিভাবে খাবার অর্ডার করবেন বা কিভাবে বিল করবেন পুরোটাই গাইড করা আছে। মাদারসাটে এই যে টেকনোলজির এত ভালো ব্যবহার, সেটা মেনুর ক্ষেত্রে হোক, রান্নাতে অটোমেটেড মেশিনের ব্যবহার হোক, এবং এই আমাদের যে রোবট যেগুলো খাবার সার্ভ করে যাদের নাম অনন্যা, সেগুলোই হোক, এই যে টেকনোলজিকে ওনারা অ্যাডাপ্ট করেছেন, যেটা আমার ভালো লাগে। এবারে আর বেশি কথা না বাড়িয়ে খাবো। অনেক রকমের খাবার দাবার নিয়েছি। ডাব দিয়ে বানানো একটা কোনো সবজির মণিহারি আছে, ডাব সবজি মণিহারি। তার সাথে এখানে মাছের পুরভরা পটলের দোলমা আছে, বসুধা স্পেশাল মাটন আছে। মাদারসাটের কিচেনে যেটা বেঙ্গলি উইং, সেই বেঙ্গলি উইংটার নাম হচ্ছে বসুধা। আর সাদা ভাত আছে, আর এদিকে আছে চিংড়ি মরিচ পোলাও, সরু চালের গরম সাদা ভাত, সেখান থেকে অল্প একটু সার্ভিং নেব। আর তার সাথে এই ডাব সবজির মনোহরা, এতে নারকেলের দুধ ওই ধরনের ব্যবহার করা হয়েছে এমনটা আমার ধারণা, এবং সবজি প্রচুর আছে, গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, ব্রকলি, সব কিছু। আর আমার পেটে প্রচুর খিদে আছে। গরম গরম ভাত, আর তার সাথে উষ্ণ গরম এই ডাব সবজির মনোহারি। ঘি আছে এবং নারকেলের দুধ আছে, এই দুটো মিশিয়ে এই সবজিটা খুব লাইট কিন্তু বেশ সুস্বাদু। সবজিগুলোর মানে গাজর বলুন, মটরশুঁটি বলুন, আলু, তার সাথে পেঁপে, বিনস, এই সব কিছুর একটা সুন্দর ক্রাঞ্চ আছে। মানে হয়তো সবজিগুলোকে এই গ্রেভিতে কুক করার আগে ব্লাঞ্চ করা হয়েছিল। নারকেলের দুধের যদি স্ট্রং অ্যারোমা এক্সপেক্ট করেন, এটা কিন্তু সেরকম নয়। এটা একটা ব্যালেন্স অ্যারোমা, নারকেলের দুধ এবং তার সাথে ঘি, এবং খুব হালকা সাটল একটা মিষ্টি ভাব। এক কথায় বলতে গেলে যারা সবজি খেতে পছন্দ করবেন তাদের এটা ভালো লাগতে বাধ্য, এটা আমি বললাম। মাছের পুরভরা পটলের দোরমা, এক পোর্শানে 4 পিস আছে। আর এই পটলের ভেতরে বাসা মাছের পুর আছে এমনটা আমি জেনেছি। এই যে বেস সসটা, এটা মনে হয় হালকা মাস্টার্ড বেস, যেটা দেখে মনে হচ্ছে আমি খেয়ে বুঝতে পারবো। আপাতত 1 পিস নিয়ে খাওয়া যাক। প্রথমে আমি এই বেস গ্রেভিটাকে খাবো। এটা সর্ষে কিনা আমি দেখে বুঝতে পারিনি, খাওয়া যাক। সর্ষে নারকেলের যে স্বাদ সেইটা। বাসা মাছের পুর আছে, পটলের ভেতর থেকে বীজ এবং পটলের যে শাঁস সেটাকে বার করে বাসা মাছের পুর, যেটা একটা বেশ পেস্ট টাইপের হয়ে আছে, সেটাকে রান্না করা হয়েছে। আমি একটু মিষ্টি মিষ্টি পুর এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এটা কিন্তু ওরকম নয়। হালকা মিষ্টি ভাব হলে হয়তো আমার প্যালেটে আরও ভালো লাগতো, এটা আমার মনে হয়েছে। পোর্শানে 4 পিস আছে, দুজনের জন্য একদম ঠিকঠাক, হ্যাভিং এ গুড স্ট্যান্ডার্ড টেস্ট। চিংড়ি মরিচ পোলাও, হলুদ পোলাও, আর এটা কিন্তু সরু চালের পোলাও, বাসমতি চালের পোলাও। পোর্শন কোয়ান্টিটি যদি বলি তাহলে এটা দুজনের জন্য সাফিসিয়েন্ট বলে আমার তো মনে হচ্ছে। আর ওপরে বেশ কিছু চিংড়ি মাছ দেখতে পাচ্ছি। আর এটায় মরিচ অর্থাৎ হয়তো গোলমরিচ আছে, হ্যাঁ গোলমরিচ দেখাও যাচ্ছে। আর চিংড়ির পরিমাণ কিন্তু বেশ যথেষ্ট। বসুধা স্পেশাল মাটন কষা, পোর্শনে 4 পিস আছে, এবং একদম টিপিক্যাল বাঙালি মাটন কষার গ্রেভি যেমন হয়, পেঁয়াজ বেশ গ্রেভি, বেশ সুন্দর করে পেঁয়াজটাকে ভাজা হয়েছে অনেকক্ষণ। এইটা ট্রাই করা যাক এই মরিচ চিংড়ি পোলাওয়ের সাথে। মাটন কষার গ্রেভি দিয়ে এই পোলাওটা আগে খাবো। মাটন কষার গ্রেভিটা একদম টিপিক্যাল আমাদের চেনা জানা বাঙালি মাটন কষা, যেটার গ্রেভিটা শুধু খেয়েই আপনার মুখে চওড়া হাসি ফুটবে। এই পোলাওটা এই মাটন কষাটাকে দারুণভাবে কমপ্লিমেন্ট করছে। মাটন কষার গ্রেভির মধ্যে একটা খুব হালকা সাটল মিষ্টি ভাব আছে, খুব হালকা সাটল মিষ্টি ভাব যেমন থাকে, আর তার সাথে এই পোলাওয়ের গোলমরিচের যে ঝাল ঝাল ব্যাপারটা, এই দুটো মিলেমিশে একেবারে স্বাদের বিস্ফোরণ, সত্যি বলছি। যেটা আর একটা মাত্রা যোগ করেছে সেটা এই পোলাওয়ের যে চিংড়ির ফ্লেভার, সেইটা অনন্য খেতে, এটা অনন্য কম্বিনেশন। 4 পিস মাটন আছে,
এবং বেশ সুসিদ্ধ মাংস আছে, নাইস। এইটা পাঁজরের ওপরের দিকের পিসটা পড়েছে, সুন্দর। ওই যে ঝোলের গ্রেভির কষার যে নির্যাসটা সেইটা মাটনের মধ্যে ভরপুর। ডেজার্টে ডাবের পায়েস আর তার সাথে গন্ধরাজ সন্দেশ। আমি মাটন খেলেই কেন আমাকে সব জায়গায় ডেজার্টে ডাবের পায়েস দেয় আমি জানি না। ডাবের পায়েস আমার একটা খুব ফেভারিট জিনিস, কিন্তু আমি কতটুকু খাচ্ছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেহেতু মাটন খেয়ে নিয়েছি না, আজকাল বয়স হচ্ছে তাই ভয় লাগে। এটা ডাবের শাঁসও আছে, এটা আমি এখানে আগেও খেয়েছি এবং ডাবের ইন্টেন্স ফ্লেভার আছে। ডাবের শাঁস মুখে আসবে এবং নারকেলের দুধের যে একটা টিপিক্যাল দারুণ সুন্দর ইন্টেন্স ফ্লেভার হয় সেইটা। এটা যে কারুর খেলে ভালো লাগবে এটুকু তো বলতেই পারি। গন্ধরাজ সন্দেশ, নরম পাকের সন্দেশ, এই গন্ধরাজ সন্দেশও ট্রাই করব। নরম ছানা, একদম মেল্ট ইন মাউথ, লেমন জেস্ট এবং গন্ধরাজ লেবুর পাতার যে ফ্লেভারটা সেইটা এটা স্বাদটাকে একটা অনন্যতা দিয়েছে। এটা দারুণ, দুর্দান্ত। এই ডেজার্ট দুটো কখনো এখানে ট্রাই করলে আমাকে জানাবেন। ভিডিওর গোড়াতে বলেছিলাম মাদারসাটের এই এক্সপিরিয়েন্স যেন নিজের শিকড়ে ফিরে যাওয়া। ভিডিওর শেষেও তাই বলছি, যখন বিকেলবেলায় রোদ ঢলে যাওয়ার পরে ছৌ নৃত্যের আসর দারুণ জমে উঠেছে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু।